জনসমুখে এনে এক পা কেটে গলা কেটে তাকে তার বিচার করা হোক। আমি ডলার নেশা করেছে আমার যে সব করে ডলার মারছে ডলার মাছটা গুম করতে চাইছিলাম পারি নাই। আপনারা ডলারে ধরেন, ডলারে ধরলে আপনারা সব খুঁজে পাবেন। ডলারের বাড়ি মিরপুর 11 নম্বর 7 নম্বর লাইন। আর কেউ নাই, ডলারই দিল ডলার। কয়জনকে ধর্ষণ করেছো? কয়জনকে ধর্ষণ করেছো? ডলার এটাই প্রথম নাকি আগে ছিল? এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকাল বেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? কবর থেকে তুলে নিয়ে লাশ পোড়ানো হয়েছে। আমরা দেখেছি দক্ষিণ পন্থা বা ডান পন্থা উগ্রবাদের উত্থান, কিন্তু আমার দেশের মাটি তো এমন ছিল না। এই দেশের মাটিতে আজানের ধ্বনি যেমন সুমধুর ধ্বনি আমরা শুনেছি, আমরা বাউল গানও শুনেছি। এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকাল বেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি, এবং এই রাষ্ট্রের কাছে আমার দাবি থাকবে, যেই রাষ্ট্র কোনো অপরাধ বন্ধ করতে পারে নাই, যেই রাষ্ট্র ছোট ছোট শিশুদেরকে বলাৎকার আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই রাষ্ট্র আজকে কি করে বাংলাদেশকে, যেখানে সব রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড ধর্মের পাশাপাশি চলেছে, সেটাকে বন্ধ করে বাংলাদেশকে পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদত দিচ্ছে। আমি বলে রাখি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যাদেরকে আপনারা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনাদের মদদে যারা আজকে গান বাজনা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুর উপরে শক্তভাবে প্রতিরোধ করে তোলার সাহস পাচ্ছে, একদিন তাদের হাতেই কিন্তু আপনারা পরাজিত হবেন। আমি আশা রাখবো শুভ বুদ্ধির উদয় হবে, সামনের প্রজন্মকে আমরা যেন সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে না রাখি। মানুষ এবং সৃষ্টিকুলের অন্য প্রাণীদের মধ্যে পার্থক্য হলো মানুষ চিন্তা করতে পারে, মানুষের সৃজনশীলতা আছে, মানুষ গান কবিতা লিখতে পারে, ভালোবাসে, তাদের মননশীল উৎকর্ষতা তারা তৈরি করতে পারে। এই রকম রাষ্ট্র আমরা আশা করি না, যেই রাষ্ট্র মানুষকে পেছনের দিকে নিয়ে যাবে, যেই রাষ্ট্র একটা অসাম্প্রদায়িক সকলের বাংলাদেশকে কোনো বিশেষ গোষ্ঠীর হাতে তুলে দেবার ষড়যন্ত্র করবে। আমি আপনাদের মাধ্যমে আজকে যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং আমি দাবি জানাবো, অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড যাতে নির্বিঘ্নে নিরাপদে চলতে পারে, সেই ব্যবস্থা করে দেয়া হোক। প্রশাসনের কাছে আমার আবেদন থাকবে, ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের সংস্কৃতির রাজধানী, এই পরিচয়টা আপনারা কোনোভাবেই কোনো গোষ্ঠীকে মুছে ফেলতে দেবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি আমরা আমাদের হারানো ব্রাহ্মণবাড়িয়া আবারও আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে নির্ভয়ে চালাতে পারবো। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। সম্মিলিত ইসলামী ব্যাংকের 1,60,000 কোটি টাকা
নামে বেনামে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় তারা নিয়ে গেছে ব্যাংক থেকে, যে কারণে আজকে সাধারণ আমানতকারীরা তাদের টাকা ফেরত পাচ্ছে না। তবে অবাক করার মতো বিষয়, এই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা দেওয়ার ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো ধরনের ভূমিকা দেখা যায়নি। কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে, বিগত সরকার যেভাবে 17 বছরে ব্যাংকগুলোর থেকে বিভিন্ন নামে বেনামে ঋণ নিয়ে দেশে বিদেশে প্রচার করে দিয়েছে, বর্তমান সরকারও কিন্তু গতদিন যে 60,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে, সেটা কাদেরকে জানেন? সেটা হচ্ছে যেসব শিল্প কলকারখানা মানে বন্ধ আছে কিংবা চলতে পারছে না তাদেরকে। এখন প্রশ্ন হলো, যেসব কলকারখানা চলতে পারছে না বা বন্ধ হয়ে আছে, এইসব কলকারখানা চালু করার জন্য যদি ঋণ দেওয়া হয়, আদতে সেই ঋণটা কারা পাচ্ছে? সেই ঋণটা কি আদৌ ফেরত আসবে? তার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে আরও 60,000 কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে 60,000 কোটি টাকা আবারও সেই মানে ঋণের ফাঁদে পা দিয়ে আসলে হারিয়ে যাবে, যেটা হারিয়ে গেছিল বিগত 17 বছরের আমলে। যেখানে কথা ছিল যে সাধারণ আমানতকারীদের যে ন্যায্য পাওনা, তাদের যে টাকা, সেই টাকাটা দেওয়া, সেটা না দিয়ে তারা তাদের মতো করে তারা এই 60,000 কোটি টাকা দিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন ব্যাংকে টাকা চাইতে যাই, ব্যাংকগুলো কিন্তু বলে যে টাকা তো নিয়ে গেছে, কারা নিয়ে গেছে অ্যাসালামের কথা দেখায় দেয়, কিংবা অন্যান্য কোম্পানি যারা লোন নিয়ে দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, লোন দেওয়ার সময় তো আমাদেরকে জিজ্ঞাসা করা নাই। তাহলে আজকে যখন এই ব্যাংকগুলোর থেকেই কিংবা অন্য ব্যাংক থেকে, যেখান থেকে হোক, ব্যাংকিং সেক্টর থেকে 60,000 কোটি টাকা কিছু কোম্পানিকে দেওয়া হচ্ছে প্রণোদনা হিসাবে, এবং তারা এই সেক্টরগুলো দাঁড়ানোর জন্য কিংবা কোম্পানিগুলো রান করার জন্য, তাহলে এই টাকাটা যে ফেরত আসবে সেটার কি নিশ্চয়তা, সে কি গ্যারান্টি দিচ্ছে? উনি জেনে শুনেই দিচ্ছে যে এই কোম্পানিগুলো খারাপ বা এই কোম্পানিগুলো চলতে পারছে না, তাদেরকে দাঁড় করানোর জন্য দিচ্ছে। তার মানে স্পষ্টতই বোঝা যায় এই টাকাগুলো আর ফেরত আসবে না। অর্থাৎ বিগত 17 বছর যে একটা সরকার মানে বিভিন্নভাবে লুটপাট করেছে, এখন আবারও সেই দুষ্টচক্রের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আদতে যদি প্রবাসীরা এই দেশে রেমিটেন্স না পাঠায়, একটা বছর রেমিটেন্স বন্ধ রাখে, তাহলে কিন্তু বাংলাদেশ চলতে পারবে না। অথচ এই টাকাগুলাকেই তারা কোনো ধরনের হিসাব নিকাশ না করেই, আমার কাছে মনে হয় তাদের দলীয় স্বার্থে কিংবা দলীয় বিবেচনায় কিন্তু এইগুলা বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। তাহলে যদি এই কোম্পানিগুলো যদি সত্যি সত্যি এই টাকা ফেরত দেওয়ার সক্ষমতা থাকে, তাহলে তাদের নামের লিস্ট প্রদান করা হোক। আমরা দেখি কোন কোন কোম্পানিগুলোকে এই টাকাগুলো দেওয়া হচ্ছে এবং কত টাকা কোন কোম্পানিকে দেওয়া হচ্ছে। তারা আদৌ কি এই টাকা ফেরত দিতে পারবে? কত বছরের জন্য ঋণ দেওয়া হচ্ছে? আসল কথা হচ্ছে, যে যখন ক্ষমতায় যায় তারা তখন তাদের যে সুবিধাগুলা সেইগুলাই বেশি দেখে। বাস্তবে দেশের জনগণের কথা, মানুষের